এই বাড়ির মায়া উন্নয়নের কাছে আমাদের প্রকৃতি এইভাবে পরাজিত হয়ে যায়। এইসব সমস্ত কিছু ভেঙে ফেলবে, সব কিছু ভেঙে ফেলবে। ব্যাপক স্মৃতি আছে তারেক মাসুদের সাথে। তার একটা, সে যার লাস্ট ছবিটা করতে গিয়ে সে মারা গেছে, তার সাথে আমার ঘনিষ্ঠতা ওইখান থেকে। উনি আসতেন এই বাড়িতে? হ্যাঁ, এসছেন, প্রতিবারই আসছেন। সোকল মফস্বল একসময় ছিল, যাতায়াতে দুর্গম ছিল, এখন তো আর মফস্বল নাই, সারা পৃথিবী একটা ভিলেজ হয়ে গেছে। তারপরে আমরা ভিলেজের মানে শহরের বাড়িঘর বলি, গ্রামের বাড়িঘর যেভাবে থাকে একদম সবগুলো, এই বাসার একটা অনন্য বৈশিষ্ট্য আমি দেখলাম কি জানো? কি? হ্যাঁ, এই যে সব গাছগুলো দেখো না, কোনোটা না পরিপাটি না, প্রকৃতি তার নিজের মতো করে সাজাইছে। সবগুলো গাছ এখানে স্বাধীন, যে যার মতো জায়গা ছেড়ে দিয়েছে, সে বেড়ে উঠেছে। এই বাড়িতে বসবাস করেন কিংবা এই বাড়ি যার হাতে তৈরি আমাদের সঙ্গেই আছেন। কচি ভাই, আপনার পুরো নামটা শুনতে চাই। আমার নাম ইকবাল হোসেন কোচি। ইকবাল হোসেন কোচি, মানিকগঞ্জ শহরে। এই জায়গাটার নাম এটা পশ্চিম দাসরা। পশ্চিম দাসরা। কিন্তু আমরা খুব কষ্ট পেলাম সুহি, যে কারণে আমরা আজকে আসছি এখানে। এই পশ্চিম দাসরা, এই প্রকৃতির মতো একটা বাড়ি, সেখানে না উন্নয়নের, সো কল্ড উন্নয়নের ছোঁয়া লাগছে। একটু বলেন তো কচি ভাই, কি হচ্ছে বাড়িটা? এটা খুব শিগগিরই এখানে একটা মাল্টি স্টোরি বিল্ডিং হবে। এই বাড়িটা তো একটা সাংস্কৃতিক কেন্দ্র। আপনি চিনলেও চিনতে পারেন আমার ভাগনা, সে নাম হলো মারুফ কবির। সে একটা কমিউনিকেশনের ব্যবসা করে। সে সপ্তাহখানিক আগে এসে বলছে, মামা তোমাকে বাসাটা ছেড়ে দিতে হবে, তুমি 2 মাসের জন্য, 6 মাসের জন্য অন্য কোথাও যাও, আমরা এখানে বাড়ি। এটা তো জানি আপনাদের বাড়ি, তাহলে ছেড়ে দিতে হবে মানে? মানে এইসব সমস্ত কিছু ভেঙে ফেলবে, সব কিছু ভেঙে ফেলবে। তো এখানে বিল্ডিং করা হবে, সেই জন্য আর কি। কিন্তু এই বাড়িতে তো আপনি থাকছেন, আমরা যতদূর জানি আপনি কিনেছিলেন এই বাড়িটা। হ্যাঁ, আমি কিনছি। তাহলে ভাইগনা কিংবা বোন কিভাবে আসলো? এখানে তো আমার মার নামে কেনা, এটা আমি কিনছি, হ্যাঁ। কিন্তু আমার মার নামে কেনা। এই বাড়িটা তো একটা কালচারাল সেন্টার ছিল মানিকগঞ্জের, একটা যে কত কি ঐতিহ্য, কত ইতিহাস এই ঘরের মধ্যে লুকিয়ে আছে, সেটা আমরা ঘরের ভিতরে গেলে পরতে পরতে টের পাবো। একটু সংগ্রহশালা। তাহলে এটা মানে আমার এখানে স্মৃতির ভিতরে ব্যাপক স্মৃতি আছে তারেক মাসুদের সাথে। তার একটা, সে যার লাস্ট ছবিটা করতে গিয়ে সে মারা গেছে, তার সাথে আমার ঘনিষ্ঠতা ওইখান থেকে। উনি আসতেন এই বাড়িতে? হ্যাঁ, এসছেন, প্রতিবারই আসছেন। তো সৌভাগ্যক্রমে যেদিন অ্যাক্সিডেন্ট করছেন সেদিনকে আমাকে নেয় নেই। কোথায় যাওয়ার কথা ছিল দিন? আমরা সে শালজানা নামে একটা গ্রাম আছে, সেই গ্রামে শুটিং স্পট দেখতে যাওয়ার এরকম হ্যাঁ, একটা প্ল্যান কথা ছিল। আমরা জানি। সেই প্ল্যানে যাওয়ার কথা ছিল। আচ্ছা, এই বাড়ির গল্পটা একটু বলেন। আর যে কি এই বাড়ির গল্পটা হলো, আমার বাবা মারা যাওয়ার পরে, আমার বাবা খুব হিসাবী মানুষ ছিলেন, তো সে টাকা ব্যাংকে রাখছে, কিন্তু সে কোনো কিছু কিনতে পারে না, কোনো জায়গা টাকা কিনে নেই সে। আর তার কি মানিকগঞ্জ আসার ইচ্ছা ছিল কিনা সেটাও জানি না। তো আমি যখন আমার হাতের টাকা শেষ হয়ে যাচ্ছে, তখন আমার চাচা আমার বোনের জামাইকে বললাম যে একটা তো ব্যবস্থা করতে হবে, টাকা শেষ হয়ে যাবে, তো তাহলে আমরা তো রাস্তায় পড়ে যাব। আমি 15,000 টাকা দিয়ে বললাম যে মানিকগঞ্জে আমার জন্য একটা জায়গা দেখেন। কত সালের ঘটনা এটা? এটা ওই 76 সালে। তার আগে কোথায় ছিলেন? চট্টগ্রামে। চট্টগ্রামে। তাহলে বাবার রেখে যাওয়া টাকাটা যতটুকু ছিল সেটা দিয়ে এই বাড়িটা জাস্ট 15,000 টাকা, রেজিস্ট্রি অন্য অন্য খরচ সহ 22,000 টাকা খরচ পড়ছিল। তারপরে কি হলো? তারপরে এসে তো ভাড়া বাসায় উঠলাম। তারপর আমার মা বললো যে তোমার দাদার বাসার থেকে ওই ঘরটা নিয়ে আসো। এটার প্রায় 250 বছরের উপরে টিন ছাদটা পাইছি, সেখান থেকে। দাদার বাড়ি কোথায় ছিল? দাদার বাড়ি হরিরামপুরে ছিল। হরিরামপুরে কাছে। তাহলে মানিকগঞ্জ আপনার অরিজিনাল মানিকগঞ্জের আপনার মানুষ। হ্যাঁ, মানে সেখান থেকে শুধু ঘরের চালটা আনলেন, হ্যাঁ, চালটা আর বাকিটা তারপরে আপনাদের করা? আস্তে আস্তে করা হয়েছে। এরপরে কি হলো? তারপরে এইভাবে বেড়ে ওঠা, এখানে থাকা, এখানে রাজনীতির সাথে, মানুষের সাথে সম্পৃক্ততা, এবং আমাকে যারা প্রথমে হাত ধরে মানিকগঞ্জ পরিচয় করেছে তারাই হারিয়ে গেছে। আমি আছি, আমাকে সব জায়গায় পাওয়া যায়। আমি উদীচিতে আছি, রাজনীতিতে আছি, আন্দোলনে আছি, এইভাবে। মানুষের মনেও আছেন। আপনার বাবা মার কয় সন্তান? ছেলে মেয়ে আমার কয়জন? 4 বোন, আমি একা। 5 জন। তাহলে
এই বাড়িটা তো আপনার বাবার টাকা দিয়ে কিনা, হ্যাঁ, তাহলে আপনার কেন অধিকার নেই? বাবার টাকা আমার অধিকার আছে, 4 বোন আমি একা, সেটার সেই যে অংশ পাই সেই অংশটুকু আছে। আচ্ছা, তারপরে এখানে কি হবে এখন? এখন আমার মেজ বোনের ছেলে সে একটু পয়সা টয়সা রোজগার করে, তারপর কমিউনিকেশনের ব্যবসা আছে কমিউনিকেশনের, সে এখানে সে ডুপ্লেক্স একটা বাড়ি বানাবে। মানে এটা নিয়ে কি আপনাদের পারিবারিকভাবে আপনাকে নিয়ে সহ আলোচনা হয়েছে আগে যে এটা ভেঙে না, ফেলা হবে? এটা ওটা আমার ওই ছোট বোন, যে আমার ছোট ইমিডিয়েট ছোট, সে বিসিকে চাকরি করতো, পরবর্তীতে অগ্রণী ব্যাংকের ম্যানেজার হয়েছে বিসিকে থেকে, লোনের রিকভারি থেকে সে রিটায়ার্ড করছে, এখন সে তো থাকার টাকা লাগবে সেই। আচ্ছা। মানে আপনাকে একদম চূড়ান্ত মানে সিদ্ধান্ত জানায় দেওয়া হলো যে বাড়িটা ভেঙে ফেলা হবে। কিন্তু আপনার তো অধিকার আছে এখানে, হ্যাঁ, তো আমি আপনার তো- বললো যে তুমি থাকবা, তুমি নিচতলায় থাকবা অথবা দোতলায় থাকবা আর কি। আর এই গাছগুলো কি হবে? যে যে গাছ এখানে যে কটা রাখা যায় রাখবে, আর যে কটা কাটতে হয়, যেমন সামনের ওই মেহগিনি গাছটাকে বিক্রি করতে বলছে, পাশে নিম গাছটা আছে সেটা বিক্রি করতে বলছে। আপনি কি চান? না, আমি তো এখন আমার চাওয়ার কিছু নেই এখন, এটা পারিবারিক একটা ব্যাপার। আপনিও তো সেই পারিবারিক এই ব্যাপারের একটা গাছগুলো অংশ। কে লাগিয়েছিল, যেহেতু বাড়ি আপনি করেছিলেন? এটা অনেক গাছ, যেমন এই নারকেল গাছগুলো সব আমার মায়ের হাতের। মায়ের হাতের। হ্যাঁ। আর আপনি? তারপরে আরো অনেক গাছ এসছে, সব অনেক কিছু আর আপসেই হয়েছে। মানে গাছগুলো প্রাকৃতিক ভাবেই হয়ে গেছে আর কি। আপনার আর কিছু কেমন কিছু লাগছে? মানে কিছু কিছু গাছ আছে, যেমন এটা এক বাসায় যাচ্ছি, হলুদ সবুজের একটা মিশ্রণ, ডাল ভেঙে নিয়ে এসে লাগাই দিচ্ছে। মুখ গাছটা লাগছে, যেমন ওই গাছটা এক বাসায় গেছি, গাছের তো যত্ন নিতে হয়নি এখানে, না? না তেমন কিছু যত্ন লাগাইছি, হয়েছে আর কি। সেই দেখো, মানে আমাদের মাটি কি উর্বর, গাছ লাগাই দিছে হয়ে গেছে তার মতো করে হচ্ছে। এই যে পেছনে একটা গাব গাছ দেখছি ভেঙে গেছে বোধ হয়, এটা কিভাবে ভাঙলো? না কেটে ফেলেছে? না, কেটে ফেলেনি, এটা আমার অযত্নে। আমরুজ নামে এক ধরনের লতানো লতা, গাছ আছে, ওষুধ হিসেবে লাগাইছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। সে ওই আমরুজটা বড় হয়ে উপরে গাছটাকে সে জড়াই ফেলছে, ভারী করে ফেলছে। সে ভারী করে ফেলছে, সেইভাবে ভেঙে গেছে। আমি আরেকটা জিনিস দেখলাম যে এই যে কাঁঠাল গাছ থেকে না, এই যে কাঁঠালটা পেকে মানে খাওয়ার লোক নাই, এখানে নিচে পড়েছিল, পরে ডলি ফুপুকে দেখলাম বীজগুলো মানে তুলে নিল, বীজগুলো খুব হ্যাঁ, এই যে এখানে পুষ্ট ছিল। বলছিলেন যে কচিবের এক ভাগ্নি একটু আগে বলছিলেন যে এই গাছে বাসায় সব আম আমিই নিয়ে গেছি, 90% উপরে আম আমিই খেয়েছি, আম সত্ত্বেও করছে তার ছেলে যেন। সে বললো এই তো ওই যে আপা দেখা যাচ্ছে দূর থেকে মুচকি মুচকি হাসছে। না, প্রথম আসছি আপনাদের এই বাড়িটাতে, মানে এত গাছগাছালি দেখে, পুরোনো বাড়িটা দেখে না মানে আমার ভেতরটাই ভেঙে যাচ্ছে। মানে আপনার তো নিজের হাতের গড়া। সেটাই, সব কিছুই আমার নিজের হাতে। এটাকে কি বলবেন, উন্নয়ন নাকি অন্য কিছু? এটা পরিবর্তন, সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন। আমার বাবা হয়তো করতে পারে নাই, কিন্তু এই যে এই গাছগুলো, এই গাছগুলো তো সাথে যে ফল দিচ্ছে তা না, পরিবেশটাকে নির্মল লাগছে, যে অক্সিজেনটা দিচ্ছে, বাড়িতে বসবাস করলে এই মাটি দিয়ে হাঁটলেই দেখা যাবে শরীরের মধ্যে একটা আর্জ হচ্ছে, যেটা মানুষের সুখের অনুভূতি তৈরি করে, মানুষ বেঁচে থাকে যে কারণে। আপনার কি মনে হয় কচি ভাই? এটা তো কষ্ট, এই মানে জিনিসটাই। এই বাড়িতে থেকে আপনি যেই এটা কষ্টের। শান্তি পান সেটা কিন্তু না, যে আমি কোথাও যে যখন আমাকে বহুতল ভবন হবে, আত্মীয় স্বজন সবাই, আমি এমনও হয়েছে রাত্রি 1টার সময় এই গাবতলী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, কেন বাড়িতে ফিরবো। মানে এই বাড়িতে না ফিরলে ভালো লাগবে না, ঘুম হবে না? না, মানে রাত্রে আর অন্য কোথাও থাকেননি? থাকতে চাইনি, বিপদ ছাড়া। যেমন হসপিটালে থাকতে হয়েছে, সেটা আলাদা ব্যাপার, অথবা অন্য কোনো কারণে এই শহর ছেড়ে, ঢাকা শহর ছেড়ে অন্য কোনো শহরে থাকতে হয়েছে, সেটা আলাদা ব্যাপার ছিল। সেই বিষয়টা খেয়াল করেছে যে আমরা কচি ভাইয়ের চোখে মুখে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই বাড়িতে এক রাত ঘুমানো এবং ঘুমাতে না পারার মধ্যে যে বিস্তর ফারাকটা, এটা কিন্তু কচি ভাইয়ের মানে তার মুখে চোখে একটু হাসি আছে, কিন্তু সেই হাসির পেছনে কি লুকানো আছে দর্শক আপনারাই বুঝে নেবেন। এই বাড়ির মায়া উন্নয়নের কাছে আমাদের প্রকৃতি এইভাবে পরাজিত হয়ে যায়। আমরা একটু বোকার মতো হাসি।